দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আজকের বিষয়। তা গত ক্লাসে আমরা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব নদীর সঞ্চয় ও অবক্ষেপণ এর ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলো সম্পর্কে। গতদিন আমরা প্রতাপকূপ এবং মন্থকূপ শেষ করেছিলাম। তা গতদিনে আমরা শুধু একটা জায়গায় আর বলিনি যে প্রতাপকূপ এবং মন্থকূপের মধ্যে পার্থক্য কী। আজকে সেটা একটু বলে নিয়ে আমরা কিন্তু এই নদীর সঞ্চয়জাত যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো আমরা জেনে যাব। বেশ, তাহলে এখানে দেখো নদীর যে প্রতাপকূপ এবং মন্থকূপ আমি আগে গতদিনে ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিলাম এইটা, যে এটা প্রতাপকূপ আর এইগুলো হচ্ছে মন্থকূপ। তা এর মধ্যে কি পার্থক্য রয়েছে এই দুটোর মধ্যে? পার্থক্য এইটাই যে নদীর মালভূমি প্রবাহে জলপ্রপাতের তলদেশে সৃষ্টি হয় প্রতাপকূপ। মানে প্রতাপকূপ কোথায় সৃষ্টি হয়? যেখানে জলপ্রপাত ঠিক তার নিচের অংশে। আর মন্থকূপটা তৈরি হচ্ছে নদীর পার্বত্য প্রবাহে নদী উপত্যকার তলদেশে। তাহলে পার্বত্য প্রবাহে যেখানে নদীর উপত্যকা রয়েছে তার তলদেশে সৃষ্টি হচ্ছে। প্রতাপকূপটা কেমন দেখতে হয়? কেটলির মতো আকৃতি। আর মন্থকূপগুলো কিসে মানে কেমন দেখতে হয়? বিশালাকার হাঁড়ির মতো। এগুলো একটু দেখে রাখবে। আর নদীর জলের গতি এবং অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্টি হয়, আর ঘর্ষণ ও অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। বেশ, তাহলে এই তিনটে তোমাদের পার্থক্য দেওয়া রইল। সেই পার্থক্য হলো, এরপরে দেখো প্রথমে নদীর সঞ্চয় এবং অবক্ষেপণের ফলে সৃষ্ট বিভিন্ন যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এবার জানবো। প্রথমে হচ্ছে পলিশঙ্কু দেওয়া রয়েছে। দেখো এখানে সংজ্ঞা হিসাবে কীরকম দেওয়া রয়েছে যে পার্বত্য অঞ্চল পেরিয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে। তার মানে আমরা গতদিনই আমি বলেছিলাম ক্লাসে যে পার্বত্য প্রবাহে নদী কী করে? ক্ষয় করে আর বহন করে, তাই তো। আর মধ্যগতি নিম্নগতিতে এখানে বহন করে আর জমা করে সেই মালপত্রগুলো আর কি। তাহলে এখানে পার্বত্য অঞ্চল পেরিয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ দুই হঠাৎ কিন্তু কমে যায়, বেগ কমে যায়। মধ্যগতি থেকে নিম্নগতিতে যখন নদী যায় নদী আরও চওড়া হয় কিন্তু ওর গতিবেগ কমে যায়। এটা মাথায় দেখো। এই অবস্থায় নদীর উপত্যকায় পলি, কাঁকর, নুড়ি, বালি প্রভৃতি শঙ্কুর আকারে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকেই বলছে পলিশঙ্কু। ঠিক আছে, যেমন হিমালয়, রকি প্রভৃতি নবীন ভঙ্গিল পর্বতের পাদদেশ পলিশঙ্কু দেখা যায়। দেখো এই যে পলিশঙ্কু আর পলল ব্যজনী এই জিনিসটা প্রায় একই রকম। এই যে শঙ্কু আকার আমি ছবি এঁকে বোঝাচ্ছি। আমি পলল শঙ্কুতে আছি, পলল ব্যজনীতে রয়েছি। দেখো সমভূমি অঞ্চলে নদী পলিশঙ্কুর ওপর দিয়ে নানান খাতে প্রবাহিত হলে পলিশঙ্কুটি অর্ধ গোলাকার আকৃতি ধারণ করে। এই যে বললাম যে এই পলিশঙ্কুর সঙ্গে আমাদের পলল ব্যজনীর একটা সম্পর্ক রয়েছে। তা একটা অর্ধ গোলাকার আকৃতি ধারণ করে, অনেকটা হাত পাকার মতো দেখতে হয়। অর্ধগোলাকার এই ভূমিরূপটি কি পলল ব্যজনী বলে। অসংখ্য পলল ব্যজনী পরস্পর যুক্ত হয়ে পাদদেশীয় সমভূমিতে পরিণত হয়। বেশ, আমি জিনিসটা একটু ছবির মধ্যে দিয়ে বলে দিই কীরকম হয়। ধরো এটা পর্বত, এটাও একটা পর্বত, এখানেও পর্বত আছে, এখানে পর্বত আছে। এবারে নদী ধরো এই পার্বত্য অঞ্চল থেকে নেমে আসছে, এইখানে সমুদ্র। তাই এই জায়গায় যে সমভূমি অংশ রয়েছে এই অংশে কি হয়, এই যে নুড়ি, পাথর, বালি যেগুলোকে বয়ে বয়ে নিয়ে আসছে সেইগুলো এই অংশে কি হয়, সব জমা হয়। কিন্তু এখানে জমা হওয়াটা কেমন? ঠিক এইদিকে কিছু এরকম করে কিন্তু জমা হচ্ছে। হ্যাঁ, এরকম করে কিন্তু জমা হচ্ছে। জমা হলো।
এই জমাটা অনেকটা দেখতে কী রকম হয়, শঙ্কু আকারের, আর এটা অর্ধাকার পাখার মতো। এটি কীরকম হয়, অর্ধাকার পাখার মতো, হাত পাখার মতো দেখতে হয়। এই যে জিনিসপত্র নেমে এলো, এর মধ্যে নুড়ি পাথর বালি সব রয়েছে, সিমেন্ট বলে দিও না, তাহলে একটু ঘর বাড়ি হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু নুড়ি পাথর বালি এইগুলো সব এসে জমা হচ্ছে ঠিক সমভূমি অংশে। তা এর আকৃতি কি, হাত পাখার মতো দেখতে হয়। তা এই রকম যদি দেখতে হয়, এইটাকে কিন্তু আমরা কি বলছি, পলল ব্যাজনী। এটাকে আমরা কি বলছি, পলল ব্যাজনী। আর এটা পলিশঙ্কু, এই শঙ্কু আকারে, শঙ্কু আকার মানে হচ্ছে এইরকম আকার দেখতে হয়, ঠিক এরকম শঙ্কু আকার, ত্রিভুজের মতো। রাজমিস্ত্রিরা একটা জিনিস নিয়ে মাপ করে রেখেছে তো, লোহার একটা অংশ গোল করে, দেখেছো তো, ওইটাই শঙ্কু আকার, ঠিক আছে, পলল ব্যাজনী। এরপরে দেখো নদীর বাঁক। আমরা খুব সহজেই জানি নদীর বাঁকটা কী জিনিস। নদীর বাঁকটা আমি তাও ছবি আঁকা সাহায্যে এঁকে দিচ্ছি। এই যে নদী, এই নদী এই এঁকে বেঁকে চলে, নদী এই এঁকে বেঁকে চলছে, ঠিক আছে। অনেক সময় কি হয়, নদী যখন জল নিয়ে আসছে, এদিকে জল নিয়ে বইছে, জল বইছে, এবারে এক পার আমরা জানি নদী এক পার গড়ে আর এক পার ভাঙে। তাহলে যে পারে এসে এই নদীর জলটা যে স্রোতটা যে ধাক্কা মারছে, ঠিক এই জায়গায় কিন্তু ক্ষয় হয়। এই জায়গায় ক্ষয় হতে হতে একদম এরকম ভেতর দিকে চলে আসবে, এরকম হয়ে যাবে। আর এই যে নুড়ি পাথর বালিগুলো, এইগুলো কিন্তু এই পাড়ে এসে জমা হবে। তার মানে কি হচ্ছে, এই পাড়টা কিন্তু আবার এই দিকে চলে আসবে, জমা হচ্ছে। ফলে নদীটা কিন্তু ধীরে ধীরে এরকম অবস্থা ছিল না, নদীটা এইরকম হয়ে যাবে। বুঝতে পেরেছ? নদীর পরিবর্তন কেন হয়? নদীর এক পার ভাঙছে আর এক পারে সেই নুড়ি পাথর বালিগুলো আর এক পাশে জমা করে। এটা স্বাভাবিক নিয়ম, নদীর প্রাকৃতিক নিয়ম বলতে গেলে। তা নদীর বাঁক, আমরা বাঁকটাকেই বুঝলাম। নদী বাঁক তোমাদের এখানে দেওয়া রয়েছে। পার্শ্ব ক্ষয় হয় কিন্তু, বুঝতে পেরেছ? নদী বাঁকে পার্শ্ব ক্ষয় হয়, পাশে ক্ষয় হয়, নিচের ক্ষয় হয় না। এটা মধ্যগতি এবং নিম্নগতিতে আমরা নদী বাঁকটা দেখতে পাই। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অশ্বক্ষুরাকীর্তি হ্রদ। অশ্বক্ষুরাকীর্তি হ্রদ, এইটা আমরা একবারে ছবির সাহায্যে বুঝে নিই। বেশ, দেখো কি হয়, নদী কীরকম চলে। নদী ধরো এরকম করে নর্মাল প্রবাহিত হচ্ছে। ছবিগুলো বুঝবে, ছবি না বুঝলে ভূগোলের চেষ্টা করবে 5 নাম্বার 8 নাম্বার এই প্রশ্নগুলো ছবি অ্যাটেন্ড করা, বুঝতে পেরেছো? তাহলে নাম্বারটা ক্যারি করবে। নদী নর্মাল এইভাবে প্রবাহিত হচ্ছে, প্রথমে ধীরে ধীরে কি হয়, সে বললাম বাঁকগুলোর পরিবর্তন হয়, তারপরে একটু বাঁক বেশি নিল, পরের একটা পর্যায়ে একটু নদী বেঁকেছে বেশি, পরের পর্যায়ে এই যে আর একটা পর্যায়ে একটু বাঁক বেশি নদীর, ঠিক আছে। এরপরে পর্যায়ে আরও বাঁক বেশি। কেন? নদী যখন প্রবাহিত হচ্ছে, আমি বলছি যেখানে একটু বাঁক থাকে সেই জায়গাটা আরও বেশি ক্ষয় হয়, ফলে নদী কিন্তু আরও বেশি বেন্ট হয়ে যায়, আরও বেশি নদী বেন্ট হয়ে এই রকম হাঁসুলির মতো দেখতে হয়। কিসের মতো? হাঁসুলির মতো। নদীর হাঁসুলির এইটা আমরা কিন্তু খুব ভালো নিদর্শন আমাদের বীরভূমের হাঁসুলি বাঁকে পাই। এই যে এই রকম নদী দেখতে হয়। আমাদের অ্যামাজন নদীতে এরকম বাঁক প্রচুর দেখতে পাবো, বড় বড় নদীতে এইরকম টেনে বেঁকে এঁকে বেঁকে এরকম করে নদী প্রবাহিত হচ্ছে, তাই তো? এইবারে মজাটা দেখো, এইবারে অশ্বক্ষুরাকীর্তি হ্রদের আসল রূপ এরকম বেঁকে যায় তো নদী। আচ্ছা, মাঝে মাঝে আমাদের মনে হয় যে এই ব্যাগটা যদি
এই ব্যাগটা যদি, আচ্ছা এতটা আমাকে বয়ে আসতে হচ্ছে, নদীও তো মাঝে মাঝে ভাবে যে না আমি যদি সোজা যেতাম কি ক্ষতি হতো, এতটা দেখানোর কোনো প্রয়োজন হতো না, হতো কি? হ্যাঁ, নদীর মাঝে মাঝে যখন ভাবনা হয় না, কাজও করে দেখায়। নদী বলছে আরে এইদিকে আমি যাব না, কেননা নদীর এই স্রোতটা কোথায় এসে মারছে বারবার ধাক্কা, এই ব্যাগটাতে যখন এইখানে এসে এসে ধাক্কা মারে, তখন এইটা আস্তে আস্তে কী হয়, ক্ষয় হয়। ক্ষয় হতে হতে এর সাথে পুরো এর সাথে লেগে যায়। ফলে নদী কিন্তু সোজা এদিক দিয়ে একটা কালের পর প্রবাহিত হতে থাকে। একটা কালের পর নদী সোজা এইভাবে প্রবাহিত হতে থাকে। আচ্ছা হ্যাঁ, তাহলে এই জায়গাটা কি হলো? এই জায়গা মিলিয়ে যাবে কি? না, মিলিয়ে যাবে না। তাহলে নদীর পরের অবস্থাটা এইরকম হবে। নদী তো এরকম করে ছিল, নদী সোজা হয়ে গেল, এর সাথে সোজা হয়ে লেগে গেল। তাহলে নদীকে আমি সোজা করে দিই। এই যে নদী এরকমভাবে সোজা হয়ে গেল, এই যে নদী প্রবাহিত হচ্ছে, সোজা হলো। এই যে অংশটা থাকলো, এই অংশটা এই মূল নদীর থেকে কি হয়ে যাবে, ছাড়া হয়ে যাবে। এই দুটো জায়গা বাঁধ পড়ে যাবে। এই দুটো জায়গায় কি হলো, এর সাথে আর কোনো কানেকশন থাকবেই না। হ্যাঁ, এর সাথে আর কোনো কানেকশন থাকবে না। কিন্তু এখানে কি থাকবে, জল কিন্তু জমা হয়ে থাকবে। এখানে জল কিন্তু জমা হয়ে থাকবে, ঠিক আছে? এখানে জল জমা হবে, কারণ এটা খাল অংশ ছিল, আগে নদী ছিল। এইটা কিন্তু নদী কিন্তু তার নিজের প্রাকৃতিক নিয়মে নদী কিন্তু অনেক সময় এরকম রূপ নেয়। আর এইটা দেখতে কীরকম হয়, অশ্বের অর্থাৎ ঘোড়ার পায়ের খুরের মতো দেখতে হয়। তুমি যদি দেখো ঘোড়ার পায়ের খুর যেরকম এরকম দেখতে, তা সেই জন্য এটাকে কি বলছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এইটা তো নদী হয়ে গেল, আর এইটা কি হলো, এইটা হ্রদ হলো। এই গোটাটা কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদ নয়, শুধুমাত্র এই অংশটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। বুঝতে পারলে? আরও ডিটেলসে বোঝানো যেত, এতটা ডিটেলসে প্রবেশ করার দরকার নাই, তোমরা জাস্ট এই জিনিসটা বুঝে নিলেই হবে। এরপরে ডিটেলসে তোমরা যখন আরও ভূগোল নিয়ে বড় হয়ে পড়বে, তখন ভূগোলে আরও ডিটেলসে পড়বে। তা মোটামুটি এইটুকু জানলেই হবে। তাহলে এটা কিন্তু কেটে গেল, এটা আলাদা নদীর আসল রূপ, কিন্তু এইটুকু অংশ কিন্তু হ্রদে পরিণত হলো। এইটাই হচ্ছে কি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। মাথায় ঢুকলো? বেশ। এরপরে দেখো প্লাবন ভূমি আছে। আচ্ছা, নদী যখন আমি বললাম, নদী যখন মধ্য গতি এবং নিম্ন গতিতে প্রবাহিত হয়, মাঝে মাঝে না নদীর জলস্তরে, মানে নদী যখন বয়ে চললো তার তলে অনেক নুড়ি পাথর মানে নিম্ন গতিতে বা মধ্য গতিতে জমা হয়। ফলে কি হয়, লেভেলটা, নদীর যে ডিপেস্ট অংশ সেটা কমে যায়, নদীর গভীরতা কমে যায়। মেনলি ভালো করে বাংলা বলতে গেলে নদীর গভীরতা কমে যায়। এই নদীর গভীরতা কমে যাওয়ার ফলে নদী কী হয়, যখন বর্ষাকালে জল বিভিন্ন নদী থেকে এসে পড়ে, আমি গঙ্গা নদীর কথাই বলছি, তখন জলস্তর আরও কিন্তু কি হয়, বেড়ে যায়। কেন, নদীর গভীরতা কমে গিয়েছে। তো এই নদীর গভীরতা কমে যাওয়ার ফলেই নদী কিন্তু কি হয়, বর্ষাকালে উপচে পড়ে। নদী কি হয়, বর্ষাকালে উপচে পড়ে, নদীর বাইরে জল যায়। এইটাই সমস্যা, প্লাবন দেখা দেয়। কি দেখা দেয়, প্লাবন দেখা যায়। এই যে এই অবস্থায় বর্ষাকালে প্রবল বর্ষণের ফলে নদীগর্ভে অতিরিক্ত জল এসে পড়লে দুকুল ছাপিয়ে প্লাবন দেখা দেয়। স্বাভাবিক, যেটাকে আমরা বান বলি, ঠিক আছে? তবে এই যে বানগুলো হয়, এগুলো তো ম্যানমেড হয়, মানুষের তো, কেননা এগুলো বাঁধের জলগুলো ছাড়ে বলে, এগুলো কি হচ্ছে, বাঁধের জলগুলো ছাড়ে বলে এগুলোকে ম্যানমেড বলছি। তাহলে প্রতি বছরের প্লাবনের ফলে নদীর দুই তীরে পলি, কাদা, বালি, তাহলে এই যে প্লাবন ভূমি মানে প্লাবিত হতে দেখা যাচ্ছে। প্রতি বছর প্লাবনের ফলে কি হয়, নদীর দুই তীরে, দেখো সব জিনিসটাই যে প্রকৃতি আমাদের সাথে খারাপ করে এমনটা কিন্তু নয়। বান হয়, আমাদের অনেক কিছু ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, কিন্তু
ওই নদী বান হয়ে যাওয়ার শেষে যে পলিগুলো জমা হয়, সেই পলিগুলো ভূমিতে জমা হয়ে, হ্যাঁ আমাদের চাষবাসে ফসল থাকলে সব নষ্ট হয়ে যায়, কিন্তু ওই জমি কিন্তু আরও উর্বর হয়ে যায়। কেন? পলিগুলো সব খেতে জমা হয়। বুঝতে পেরেছ? এতে কৃষকদের পরবর্তীকালে লাভ হয়, কিন্তু সেই বছরটা তো একদম শেষ হয়ে গেল। এই যে দুই তীরে কী হয়, পলি, কাদা, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে নতুন ভূমিরূপ সৃষ্টি হয়। এই যে নদী এরকম ছিল, এর ওপরে কিন্তু যখন পলি টলি পড়ে নতুন একটা ভূমিরূপ সৃষ্টি হয়, এইটাই বলছে কি প্লাবন ভূমি। এটাকে কি বলছি? প্লাবন ভূমি। প্লাবিত হয়ে যায়। বুঝতে পেরেছ? এইটা স্বাভাবিক বাঁধ কি হয়, এই যে প্লাবন ভূমি হলো, এই যে প্লাবিত হলো, নদীর ধারে ধারে এই পলি টলি জমা হয়ে কি হয়, অটোমেটিক একটা বাঁধের সৃষ্টি হয়। অটোমেটিক একটা বাঁধের সৃষ্টি হয়। এই যে আমি একটা ছবি আঁকছি, এই যে নদী চললো, আমি সোজা করছি আপাতত, নদী বয়ে চললো, নদী বয়ে চলছে। এইবারে নদী যখন প্লাবিত হচ্ছে, এই নদীর ধারে ধারে পলিগুলো জমা হয়ে একটা উঁচু ঢিপির মতো তৈরি হয়। ফলে প্রকৃতি নদীর ধারে অটোমেটিক একটা বাঁধের সৃষ্টি করে। এখানে ম্যানমেড বাঁধের কথা বলছি না, মানুষ বালি ফেলে যে বাঁধ বানায় নদীর ধারে, সেই বাঁধের কথা বলছি না, মাটি কাদা বালি দিয়ে, ওই বাঁধের কথা আমি বলছি না। প্রকৃতি নদীর ধারে এই যে প্লাবিত হচ্ছে, এরই ফলে যে ভূমিরূপ যেটা সৃষ্টি হলো সেটা প্লাবন ভূমি। এইখানে পলি জমে জমে, বালি জমে জমে, কাদা জমে জমে একটা স্বাভাবিক একটা বাঁধের সৃষ্টি হয়, প্রাকৃতিক একটা বাঁধের সৃষ্টি হয়। ফলে নদী কিন্তু আর উপচে যেতে পারে না এই বাঁধের ফলে। এইটাই হচ্ছে স্বাভাবিক বাঁধ। ঠিক আছে, মাথায় রেখো এটা। খাড়ি আছে, খাড়িটা কি? খাড়িটা দেখো, ফানেলের আকৃতি চওড়া নদীর মোহনাকে খাড়ি বলি। ফানেলের আকৃতি মানে কি? এই যে নদী, ফানেল মানে কি? সে চোঙ, চোঙ তো। এই যে নদী আসে, নদী এইটুকু, কিন্তু সমুদ্রে যখন পড়ে না, এই নদী এতটা অংশ জায়গা নিয়ে পড়ে, এই যে এতটা অংশ নিয়ে, এই যে এতটা চওড়া হয় নদী, কিন্তু এতটা চওড়া। এই তো ফানেলের মতো লাগছে না, চোঙের মতো, টর্চ লাইট মনে হচ্ছে দেখো। হ্যাঁ, এই যে নদী বেরিয়ে আসছে, এই যে সমুদ্রে পড়ছে, এতটা চওড়া হয়ে গেল, পুরো যেমন ফানেলের মতো দেখতে হয়। এই যে এইটাকেই খাঁড়ি বলছি, যে এতটা জায়গার যেটা রয়েছে এইটাই খাঁড়ি। বুঝতে পারলে? বেশ। আর এখানে কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে খাঁড়ির। এই জায়গাটা পরীক্ষায় মাঝে মাঝে আলাদা করে শর্ট কোশ্চেনেও পড়ে খাঁড়িটা, আমি ওই জন্য এই পয়েন্টগুলো একটু বলে দিই। নদীতে জলস্রোত খুব বেশি থাকলে, অথবা সমুদ্র বেশি গভীর হলে, কিংবা সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতা খুব বেশি হলে, মোহনার কাছে পলি সঞ্চিত না হয়, কোনো বদ্বীপ গঠিত না হলে, এবং নদীর মোহনাটি যথেষ্ট খোলা এবং প্রশস্ত হলে, সেই ধরনের খোলা এবং প্রশস্ত নদী মোহনাকে খাঁড়ি বলে। একটা জিনিস মাথায় রাখবে, যদি খাঁড়ি হয়, এই যদি খাঁড়িটা তৈরি হয়, এইটাকে মাথায় রাখবে, তাহলে বদ্বীপ তৈরি হবে না। মাথায় রাখবে ভালো করে। বদ্বীপ যদি থাকে তাহলে খাঁড়ি বলবো না, আর যদি খাঁড়ি হয়, এইটা খোলা থাকবে পুরো, এখানে কোনো বদ্বীপ নাই। বদ্বীপ কখন গঠন হবে না? যখন এই নদীর স্রোতটা মোহনাতেও প্রবল থাকবে, জল একদম সমুদ্রে ঢালা বয়ে যাচ্ছে, তাহলে এখানে নুড়ি পাথর বালি এখানে জমা হওয়ার কোনো কথাই হয় না। কিন্তু নদীর মোহনা যদি ধীরে ধীরে প্রবেশ করে, জল অতটা প্রবেশ না করে, এই নিচের স্তরটা যদি কম থাকে, সমুদ্র যদি গভীর কম হয়, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে পলি জমবে, নুড়ি কাদা বালি এগুলো জমবে। কিন্তু নদী যদি তোমার যদি সমুদ্র যদি ওখানে গভীরতা না হয়, তাহলে কিন্তু এই পলি জমে 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 এখানে কিন্তু বদ্বীপের তৈরি হবে। কিন্তু যদি সমুদ্র এখানে গভীর থাকে, তাহলে কিন্তু এই বদ্বীপ গঠন হতে পারবে না। একটা কারণ বদ্বীপ গঠন না হওয়ার কারণ, যে যদি স্রোত যদি বেশি থাকে, তাহলে বদ্বীপ গঠন হয় না। এই বদ্বীপ গঠন যখন হবে না, তখন এই মুখটা পুরো খোলা থাকলো, পুরো দেখো ফাঁকা, এইটাকেই খাঁড়ি বলছি আমরা। কিন্তু যদি বদ্বীপ গঠন হয়ে যায়, তাহলে কিন্তু আর খাঁড়ি হবে না বা বলবো না। বুঝতে পারলে? আর খাঁড়িটা কখন তৈরি হয়? নদীর মোহনায়। কোথায় তৈরি হয়? নদী যখন সমুদ্রের সাথে মিশছে,
সেখানে যদি কোনো বদ্বীপ টদ্বীপ না থাকে, হ্যাঁ, যদি কোনো বাধা না পায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? খাঁড়ি বলবো। যদি এবারে বদ্বীপ তৈরি হলো, এর পরের অংশটাই বদ্বীপ আমরা বুঝবো, সে বদ্বীপটা বদ্বীপ। এই যে খাঁড়িটা বুঝলাম, এরপরে আমরা চলে আসি বদ্বীপ। বদ্বীপ কিন্তু কি হয়, নদীর নিম্নগতিতে মোহনা গাছে নদী খাত খুব চওড়া এবং অগভীর যদি হয়, এই যে খাল বেশি যদি না থাকে, ডিপ যদি বেশি না হয়, পার্শ্ব ক্ষয় বেশি হওয়ার ফলে নদীর বেগ কিন্তু কমে যায়। নদী পাশে ক্ষয় করে, এই নদী পাশে ক্ষয় করছে, নদী পাশে ক্ষয় করতে করতে কী হয়, গভীরতা আরও কমে যায়। এইখানে একটা সমস্যা হয় জানো তো, আমাদের এই যে হলদিয়া বন্দর আছে, নদী বন্দর, মাথায় রাখবে, সমুদ্র বন্দর তো সেটা আলাদা, মানলাম যে সমুদ্র এমনিতেই গভীর হয়, কিন্তু নদীতেও বড় বড় জাহাজ চলাচল করে। অ্যামাজন নদী, নীল নদী, কঙ্গো নদী, বড় বড় যে নদীগুলো আছে, ইয়াংসি কিয়াং নদী, এইগুলোতে বড় বড় জাহাজ, যেগুলোতে তোমার সমুদ্রে যেগুলো চলে সেই জাহাজও ঢুকে যায়। এবার আমাদের যে হলদিয়া বন্দর আছে সেখানে বড় বড় জাহাজ আসে, কিন্তু সমস্যাটা কি হয়, এইগুলো এর সাথেই রিলেট আছে, পরে আমি বলছি। যদি এখানে নদীর নাব্যতা কমে যায়, নাব্যতা মনে হচ্ছে যে গভীরতা যদি কমে যায়, জাহাজ যদি নিচেতে লেগে যাবে। আমি যেটা এক্ষুনি বলছিলাম যে নিচেতে পলিগুলো জমতে জমতে কী হয়, গঙ্গা নদীর উপর দিকে কি হচ্ছে, ফ্লাড হচ্ছে, মানে বর্ষাকালে জল যদি হঠাৎ চলে আসে, নিচে খাল তো কম, ফলে জলটা নিচের দিকে বইবে না, উপর দিকে বইবে। এইটা বিশাল সমস্যা হয় কি জাহাজ চলাচলে। অর্থাৎ নদী কিন্তু গভীর হওয়া প্রয়োজন। নদী যত গভীর হবে, বড় বড় শিপ অর্থাৎ জাহাজগুলো কোথায় ঢুকবে, হ্যাঁ, নদীর ভেতরে। ওই জন্য হলদিয়া যে বন্দরটা আছে না, ওখানে ধীরে ধীরে মাঝে মাঝে বড় বড় ক্রেন আছে, ওইগুলো থেকে কী হয়, নিচে মানে নদীর নিচে থেকে মাটিগুলোকে তোলে, বালিগুলোকে তোলে, আরও খাল করে, যেন জাহাজ চলাচলে অসুবিধা না হয়। বুঝতে পেরেছি? এটা করতেই হবে, কেননা আমাদের পশ্চিমবঙ্গ এই যে হলদিয়া বন্দর, এইখান থেকেই কি হয়, তুমি ভেবো না সমুদ্রে গিয়ে আমরা নামি সোজা, কার মাধ্যমে নামি, এই নদীর মাধ্যমে নামি, হুগলি নদী। হলদিয়া বন্দর কোথায় রয়েছে? হুগলি নদীতে। তার বড় বড় জাহাজগুলো আসবে কোথা থেকে? যদি খাল না হয়েছে নদী, তাহলে তো আসবে না, ছোটো ছোটো স্টিমারগুলোই ঘুরবে, বড় নদী দিয়ে বড় জাহাজ তো আসবে না। আর বড় জাহাজ যদি না আসে, আমি অত মাল কি করে করব, সাপ্লাই করব? বুঝতে পেরেছো? এইবারে মাঝে মাঝে এই বন্দরগুলো ধোকার কারণ কি, ধোকা মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি, এই নদীর নাব্যতা, পরিষ্কার কথা, পলিমুলি জমে বড় বড় জাহাজ আর প্রবেশ করতে পারে না। এগুলো রিলেট করে করে পড়বে, বুঝতে পেরেছো? এবারে এইটা যদিও এই ভূমিরূপের বিষয়ে নয়, কিন্তু এটাও সমস্যা, এটা খুব একটা বড়। তাহলে বদ্বীপ গঠন হচ্ছে এখানে। তাহলে যখন সমুদ্রের গভীরতা কম থাকছে, এখানে যত পলিটলি জমা হচ্ছে, আমাদের কিন্তু কি তৈরি হচ্ছে, বদ্বীপ তৈরি হচ্ছে, বদ্বীপ তৈরি হচ্ছে। দেখো ফানেলের মতো যদি এরকম তৈরি হচ্ছে, তাহলে হিসাব মতো এইরকমই তো তৈরি হওয়া দরকার আছে। ছুঁচ হবে কেন, ছুঁচ হয় বলো তো, মাঝে মাঝে বয়ের মতো কেন হয় বলো তো? এই যে এইরকম দেখতে তৈরি হয় ইয়েগুলো, ওই তোমার কি বলে বদ্বীপগুলো কেন হয়? কেননা ধরো এইটা নদী আসছে, এইদিকে পেরিয়ে গেল নদী, দেখো এদিকে এর এত চওড়া হলো, এখানে গিয়ে সমুদ্রে পড়ছে। কেন এরকম হলো? নদী ধীরে ধীরে আসে তো, এইখানে অল্প জমা করলো, কিন্তু এখান থেকেই সোজা যে জলের ধারাটা সোজা কিন্তু এখানেই ধাক্কা মারবে, ধাক্কা মেরে সাইড কেটে বেরিয়ে যাবে, ধাক্কা মেরে সাইড কেটে বেরিয়ে যাবে। ওই জন্য মুখটা ছুঁচ হয়। মুখটা যদি ছুঁচ থাকে, বুলেট ট্রেনগুলো কেমন হয়, মুখটা ছুঁচ থাকে কেন? কেননা বাতাস যেন লেগে পুরো এইদিকে বেরিয়ে যায়। তুমি কিংফিশারকে দেখবে, মাছরাঙাকে যখন ড্রাইভ দেয়, মুখটা ছুঁচ হয়ে থাকে কেন? কোনোদিন দেখেছো যখন জলে আমরা ডাইভ করি, লাফাই, তখন আমরা কিন্তু হাতটা সোজা করি কেন? এমনি করে যে যাও না, হাত পা সব ভেঙে যাবে। তুমি যদি এমনি করে জলে লাফাও উপর থেকে, ওই জন্য যারা ড্রাইভ করে দেখবে জলে, একদম হাতটা সোজা করে, পাটা সোজা হবে, একদম সাইনকে ঢুকে যাবে। আর এমনি করে যাও না একবার, কংক্রিট মনে হবে তোমার। উপর থেকে যদি তুমি জলে লাফাও না, পুরো একদম মনে হবে কি কিসে লাফালাম, ঢালাই লাফালাম মনে হবে, আর তোমার মাজা কোমর সব ভেঙে যাবে।
ওই জন্য সরু করে, ওই জন্যে কী হয়, এই জায়গায় যদি এরকম ভূমিরূপ হয় সাইডগুলো ক্ষয়তে ক্ষয়তে যাবে, কিন্তু এই পেছন দিকে এই যেগুলো ক্ষয়ে গিয়েছে, যেগুলোকে এখান থেকে বেরিয়ে গিয়েছে, এইগুলোকে কী করে, এই পেছনে এসে জমা করে, এইগুলোকে নিয়ে এসে পিছন দিকে জমা করে, ওই জন্য পেছনটা এরকম করে ফুলে যায়। বুঝতে পেরেছ বদ্বীপটা কীরকম হয়? বদ্বীপটা এইরকম দেখতে হয়। কীরকম? ঠিক বাংলা বইয়ের মতো হয়, মাত্রা ছাড়া ব, এটা আছে বইয়ে। শুধু এরকম দেখতে হয় না, আর কীরকম দেখতে হয়, পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পায়। কোন নদীতে? মিসিসিপি মিসৌরি নদীতে আমরা পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাই। এটা আমি তোমাদের কিন্তু গুগল ম্যাপে একদিন দেখিয়েছিলাম। মিসিসিপি এবং মিসৌরি নদী ঠিক পাখির পায়ের মতো দেখতে হয়। এই যে আবার ধনুকের মতো দেখতে হয় বদ্বীপ, এই যে এটা তোমাদের দেওয়া রয়েছে বইয়ে, ধনুকের মতো দেখতে হয়। ইয়েস, ধনুকের মতো দেখতে হয়। আর এই দেখো পাখির পায়ের মতো দেখতে হয়। আর এইটা দেখা যাচ্ছে যে তীক্ষ্ণাগ্র বদ্বীপ, একদম বদ্বীপটা দেখো ছুঁচের মতো পুরো এই রকম তীক্ষ্ণাগ্র, এই অগ্রটা তীক্ষ্ণ, এই সামনের এই যে অংশটা পুরো ছুঁচের মতো, এই রকম বদ্বীপ আমরা দেখতে পাচ্ছি। এই দেখো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল, এটা খুব গুরুত্বপূর্ণ। নদীর মোহনায় আমরা বদ্বীপ গড়ে উঠবে কখন? আমি তখনই বললাম না, নদীর মোহনায় কখন বদ্বীপ গড়ে উঠবে? হ্যাঁ, কখন উঠবে? এখানে 6টা পয়েন্ট দিয়ে দিয়েছে। একমাত্র তখনই বদ্বীপ গড়ে উঠবে যখন কি থাকবে, নদীতে পলি বালি এর পরিমাণ বেশি থাকবে, আর নদীর স্রোত যখন কম থাকবে, সমুদ্রের গভীরতা যখন কম থাকবে, ওই দিক থেকে ঢেউ যখন কম থাকবে। এক কারণে হয় না, সবগুলো এক জায়গাতে যখন পারফেক্ট বসবে তখনই একমাত্র বদ্বীপ হবে। সব কারণগুলো থাকতে হবে, একটা কারণে মিসিং থাকলে কিন্তু বদ্বীপ হবে না। তখন কি হয়ে যাবে? খাঁড়ি হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? খাঁড়ি হয়ে যাবে। আর খাঁড়িটা কিন্তু গভীরতা থাকে, বুঝতে পেরেছ? হ্যাঁ, বে অফ বেঙ্গল খাঁড়ি, বুঝতে পেরেছ? মানে বিভিন্ন খাঁড়ি আছে নদীর ওই যে সামনের যে অংশটা। এবারে দেখো সাগর, নদীটা কোথায় পড়ছে? সমুদ্রে নয়, সাগরে। এরপরে আমরা সাগর আসি, তারপরে মহাসাগর আছে। যত ডিপ যাবে তত কিন্তু, এবার সমুদ্র যখন ওশিওনলজি পড়বে, সমুদ্র বিজ্ঞান, সমুদ্রকে নিয়ে সমুদ্রের একটা বিজ্ঞান আছে ওশিওনলজি, তো আলাদা জিনিস এগুলো। তখন কিন্তু এবার ধীরে ধীরে তোমরা যখন বড় হচ্ছ, আরও 11-12 যখন ভূগোলে পড়বে, সমুদ্রের স্রোত আছে, কত রকমভাবে কাজ করে, বদ্বীপ গঠন হয়, আরও ডিটেলস দেওয়া রয়েছে আছে। দেখো গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপের সক্রিয় অংশে সুন্দরবন, এইটা কিন্তু খুব ভালো করে বোঝো। আমি বলে দিচ্ছি সংক্ষেপে তোমাদের। এই যে আমরা জানি যে 40% এই যে ম্যানগ্রোভ যে অরণ্য রয়েছে আমাদের ভারতের মধ্যে 40% রয়েছে, আর বাংলাদেশে 60% রয়েছে। 60% বাংলাদেশে ম্যানগ্রোভ অরণ্য, আর আমাদের ভারতের 40% ম্যানগ্রোভ অরণ্য। কিন্তু সমস্যা কি, এখনকার এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে ধীরে ধীরে সমুদ্রের জলস্তর বাড়ছে, ফলে নদীর ভিতর অবধি একদম সমুদ্রের জল ঢুকে যাচ্ছে, জলস্তর বাড়ছে, সমুদ্রের মোহনা জলস্তর বাড়ছে, ফলে অনেক ওখানকার যে বদ্বীপগুলো ছিল, নদীর মোহনার যে বদ্বীপগুলো ছিল ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এরপরেই আমি আসছি, এখানে 3টে নাম দিচ্ছে, লোহাচড়া দ্বীপ, নিউমার দ্বীপ আর ঘোড়ামারা দ্বীপ। এই দ্বীপগুলো না ধীরে ধীরে মাঝে মাঝে ওই যখন তোমার কি থাকে, আমরা জানি জোয়ার আর ভাটা, এই ভাটার সময় দেখতে পাওয়া যায় আর জোয়ারের সময় ডুবে যায়। ধীরে ধীরে এইটাই হচ্ছে আমাদের খুব বাজে একটা ভবিষ্যৎ আসতে চলেছে, যে সমুদ্রের লেভেল এত বাড়ছে ধীরে ধীরে, মানে আমাদের তোমার গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। এটা খুব চিন্তার বিষয়। আমাদের বিশেষ করে উপকূলীয় তটে যে সমস্ত শহর রয়েছে, কিংবা আমাদের যে ম্যানগ্রোভ অরণ্যর কথা এখানে বলা হচ্ছে, তা এইগুলো না, এই অরণ্যগুলো কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। আর মানুষ তো আছেই ধ্বংস করার জন্য, স্পেশালি গাছ ফাছ কেটে ফাঁকা করে দিচ্ছে, নিজেদের বসতি স্থাপন করছে। অনেক সমস্যা কিন্তু পরিবেশের উপরে আসতে চলেছে ভবিষ্যতে,
অর্থাৎ আমরা এই যে ছাত্র সমাজ, আমরা যদি সজাগ না হয় তাহলে কিন্তু সামনের জেনারেশন, আমরা যেটুকু গাছ দেখতে পাচ্ছি ভবিষ্যৎ প্রজন্ম সেটাও দেখতে পাবে না। আমাদের ভয়ঙ্কর দিন কিন্তু আসতে চলেছে। এই ম্যানগ্রোভ অরণ্য যদি না থাকে পশ্চিমবঙ্গের, তুমি হয়তো এটাও জানবে যে এটা তোমার এই আলোচনার বাইরে বহির্ভূত আমি আলোচনা করছি, এই উদ্ভিদগুলো রয়েছে বলে, ম্যানগ্রোভ অরণ্য রয়েছে বলে, যেগুলো বঙ্গোপসাগর থেকে যে সাইক্লোনগুলো আসছে সেইগুলো অনেকটা আটকে নাই কে? এই ম্যানগ্রোভ ফরেস্ট। যদি এই ম্যানগ্রোভ ফরেস্ট না থাকে, উড়িষ্যা এবং বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণবাদগুলো আসে, আইলাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল ম্যানগ্রোভ অরণ্য। এই অরণ্যটা যদি না থাকতো তাহলে আমরাই সাপ হয়ে যেতাম। অরণ্য নিজে নিজে তৈরি হয়ে যাবে আবার, ওকে নিয়ে টেনশন নাই। টেনশন কাকে? মানুষকে নিয়ে। কেন? মানুষ এই অরণ্য ধ্বংস করছে। যে উদ্ভিদগুলো স্বাভাবিক জন্মাচ্ছে সেগুলোও কেটে দিচ্ছে। মানুষ লাগানো উদ্ভিদ তো কাটবে, যেগুলো এমনি স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে সেগুলোকেও কেটে দিচ্ছে। মানে এখন এবং ভবিষ্যতে জঙ্গল সাফাই অভিযান চলবে। জঙ্গল সাফাই অভিযান, জঙ্গল সাফ করো, বুঝতে পেরেছ? ফলে প্রকৃতিও আমাকে সেই জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাবে, টেনশন নাই। প্রকৃতি মানে তুমি প্রকৃতিকে কি ধ্বংস করবে? প্রকৃতি যখন দেখছে নিজে ধ্বংস হয়ে যাচ্ছি, তখন প্রকৃতি কিন্তু আমাদেরকে ধ্বংস করে নিজে বাঁচবে, এটা মাথায় রেখো। আমরা নদীর বিদ্রোহ পড়ব ক্লাস 10-এ। প্রকৃতি যদি বিদ্রোহ করে তাহলে যে কি অবস্থা হবে মানুষের, কেননা প্রকৃতির ওপরে মানুষের হাত নাই। আমি বারবার বলছি, এইটা আমাদের সজাগ হতে হবে। আমরা ছাত্র অবস্থাতেই আমাদেরকে কিন্তু এগুলো ক্যাম্পেইন চালাতে হবে। ক্যাম্পেইন মানে নিজের কর্তব্য পালন করতে হবে। উদ্ভিদ গাছ যেগুলো রয়েছে সেগুলোকে আমাদের কিন্তু প্রোটেকশন দিতে হবে, নাহলে এই সমস্যা আসছে, ভয়ঙ্কর সমস্যা। তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি হচ্ছে, গাছ থাকছে না তো। বৃষ্টিকে নিয়ে আসবে, গাছ থাকবে তবে তো বৃষ্টি হবে। বুঝতে পেরেছো? এই যে গ্লেসিয়ার রয়েছে হিমালয়ের, আমাদের যে গঙ্গা নদী, এত আমরা গর্ব করে বলি গঙ্গা নদীর, আর ভাই সিয়াচেন গ্লেসিয়ার থেকেই তো আসছে। বিভিন্ন গ্লেসিয়ারগুলো গলে গলে তবেই তো গঙ্গার জল পুষ্ট হচ্ছে। গ্লেসিয়ার যখন থাকবে না, আজ থেকে 100 বছর পর, তখন কলা চুমবে সব বসে বসে। গঙ্গা ধরে যেগুলো রয়েছে সব বালিতে দেখবে মরুভূমিতে ঘুরে বেড়াইছে, সব উট চালাচ্ছে, উট। বুঝতে পেরেছ? কলা চুষবে বসে বসে নদীর ধারে। উপায় নাই। কেন উপায় নাই? কেন? এগুলো মানুষের জন্যই মানুষ ভুগবে। বুঝতে পেরেছ? মানুষের জন্যই মানুষ ভুগবে। এই আসছে, খুব বেশি দিন সময় নাই, আর বেশি দিন সময় নাই। এই সব গামছা বেঁধে থাকো কোমরে, বুঝতে পেরেছ? আর চাঁদে বাড়ি করতে পারো তো করো গা, চাঁদে মঙ্গলে চলে যাও, সব পয়সা পাতিখানি জোগাড় করো, দরকার পড়লে চুরি চামারি করো, আর কি করবে, উপায় নাই। কিন্তু এই পৃথিবী আমাদের আর বাসযোগ্য কিন্তু থাকবে না বেশি দিন। এইটা কিন্তু ভবিষ্যতে আসতে চলেছে। জলবায়ু এতভাবে পরিবর্তন হচ্ছে, এত বলেও মানুষ শুধরাচ্ছে না। ফলে আমি বলছি তো এই অবস্থাই হবে সামনের। আমি গত একটা ভিডিওতে দেখছিলাম, একজন বিজ্ঞানী বলছেন আগামী যে 144 বছর পর মহাকুম্ভ আসছে, সেটা কী হবে? একটা নালার ওপরে হবে। গঙ্গা নদী এতটাই শুকিয়ে যাবে, নালা ড্রেনের মতো জল বেরোবে, কেননা সেখানে তো গ্লেসিয়ারই থাকবে না 144 বছর পর, গলে গিয়ে সব শেষ, বরফই তো পড়বে না। মানে পৃথিবী কি হচ্ছে, এত উষ্ণ হচ্ছে। এইগুলো চিন্তা করতে হবে। আর চিন্তা কোনো আধিকারিক করবে না, সরকার চিন্তা করবে না, সরকারের দায় পড়েছে। আমরা সাধারণ মানুষ, এই ছাত্রছাত্রীদেরই কি করতে হবে? বলি না, ছাত্রছাত্রীরা জাতির ভবিষ্যৎ, আগামী প্রজন্মের। আমরাই তো মানে কাণ্ডারি। আমাদের কি সচেতন হতে হবে, আমাদের কি এর জন্য কি করতে হবে? প্রোটেস্ট করতে হবে। আর এর জন্য আমাদের কিন্তু গাছ লাগাও, প্রাণ বাঁচাও এবং উষ্ণতা কমাও। এই গ্লোবাল ওয়ার্মিং ভয়ঙ্কর জিনিস। কেননা দেখো না তুমি, এই লোহাচড়া দ্বীপ, এই যে সমুদ্র বিজ্ঞানীদের ধারণা সুন্দরবন অঞ্চলের লোহাচড়া হলো পৃথিবীর প্রথম জনবসতিপূর্ণ দ্বীপ,
যা সমুদ্রের জলস্তর বৃদ্ধির জন্য নিমজ্জিত হয়েছে, ডুবে গিয়েছে। ভাবো, বেশ কয়েক বছর ধরে ক্ষয়ের ফলে সংকুচিত হতে হতে 1995 নাগাদ দ্বীপটি জলরাশির নিচে বিলীন হয়। হবে মুম্বাই, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালোর সব শেষ। ও বেশি দিন নাই, থামো। বিশাখাপত্তনম, যত সমুদ্রের ধারে ধারে আছে, হ্যাঁ, তারপর তোমার এইদিকে চীনের অনেক বড় বড় আছে যারা সমুদ্রের ধারে ধারে, বিশেষ জনবসতিপূর্ণ অঞ্চল, ঘন যে বসতি, সব দেখো, সব বড় বড় নদীর ধারে, নাহলে সমুদ্রের ধারে। তুমি দেখো না, মুম্বাই দেখো, চেন্নাই দেখো, বিশাখাপত্তনম দেখো, আমাদের কলকাতাটাও অনেকটা সমুদ্রের ধারে। এইগুলো যে কী অবস্থা হবে আমরা বুঝতে পারছি না। তাহলে একজনের প্রচেষ্টায় নয়, আমাদের সবাইকে জাগতে হবে। দেখছো তো, এখানে তো সব বলছে, কেননা এখানে দেখো, এখানে ডেটা কিন্তু কখনোই ভুল বলবে না। 1970-এ ভোলা ঘূর্ণিঝড়ের পরে সমুদ্রের বুকে দ্বীপটি জেগে উঠেছিল, এই নিউমার দ্বীপ, যা বাংলাদেশের তালপট্টি নামে পরিচিত ছিল। বর্তমানে এই দেখো, আন্ডারলাইন করে দিয়েছে বইয়ের লাইনটা, বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে নিউমর দ্বীপটি সমুদ্রের জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। মানে এই নিউমর দ্বীপ বলে আর কোনো দ্বীপ নাই, কিন্তু ছিল এককালে ছিল। ওয়েস্ট ইন্ডিজ, ওটা তো একটা দ্বীপ তো। নিউজিল্যান্ড, ওটা একটা দ্বীপ। সব ডুবে যাবে, সব ডুবে যাবে। ভারতের উপকূল ভাগ আর বছর 100 মধ্যে ডুবে যাবে। আন্টার্কটিকা বড় বড় গ্লেসিয়ারগুলো সব গলছে, বড়। ভেবো না আমরা ভালো আছি, আমরা ভালো নাই বাবু। 100 বছর পর সব শেষ, খেলা শেষ। যে 1975 সালে হুগলি নদীর মোহনায় অবস্থিত, হ্যাঁ, এই যে ঘোড়ামারা যে দ্বীপ, এই দ্বীপটির আয়তন ছিল কত? 8.51 বর্গ কিলোমিটার। ভাবো, 8.51 বর্গ কিলোমিটার 2012 সালে, যা সংকুচিত হয়ে দাঁড়ায় কত? 4.43 বর্গ কিলোমিটার, প্রায় অর্ধেক হয়ে যায়। তার মানে কি, অতটা অংশ ডুবে গিয়েছে, অতটা অংশ ডুবে গিয়েছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতেই এর কারণ বলে মনে করা হচ্ছে। তোমার বাড়িতে দেখবে কি হচ্ছে, হাঙর ঘুরে বেড়াচ্ছে, তিমি ঘুরে বেড়াচ্ছে ছাদের ওপরে। যখন বাড়িগুলো ঘর সব ডুবে যাবে, বুঝতে পেরেছ? তুমি দেখবে হাঙরের সাথে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, তিমির পিঠে চেপে ঘুরে বেড়াতে হবে, এমন অবস্থা আসবে। ওয়েট করে যাও শুধু। আমরা না হয় বেঁচে যাব, কিন্তু আমাদের আগামী প্রজন্ম, তারা কি করবে? হ্যাঁ, মাছ খেয়ে যাবে। ঠিক আছে, আজকে এইটুকুই ছিল ক্লাস, এই অবধি শেষ হলো। পরের দিন হিমবাহের বিভিন্ন কাজ সম্পর্কে আমরা জানবো, ভূমিরূপগুলো সম্পর্কে জানবো। তোমার যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।